আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো। ক্যামব্রিয়ান ভার্চুয়াল ক্লাসরুমে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা ব্যাকরণিক শব্দ শ্রেণী নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। আজকে ব্যাকরণিক শব্দ শ্রেণীর উপরে শেষ ক্লাস নেব আমরা। যে টপিকগুলো বাকি আছে, আবেগ শব্দ, যোজক এবং অনুসর্গ, এই তিনটি টপিকের উপরে আজকে সবিস্তার আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো কথা না বাড়িয়ে সরাসরি আমরা আলোচনায় চলে যাচ্ছি। আজকের আলোচ্য বিষয় দেখো, আমরা কতগুলো ছবি দেখতে পাচ্ছি এবং ছবির ভিতরে কতগুলো শব্দ যেগুলো আন্ডারলাইন মানে লাল কালি দিয়ে লেখা আছে, হাইলাইটস করা আছে। যেমন এখানে দেওয়া আছে লাল ফুলগুলোর চেয়ে হলুদ ফুলগুলো বেশি আকর্ষণীয়, রায়ের জন্য উকিলের বিচারক, উকিলরা বিচারকের পানে চেয়ে আছেন। এই যে চেয়ে, জন্য, পানে, তিনটা আলাদা শব্দ। খেয়াল করে দেখো, এই শব্দগুলোর দিকে একটু লক্ষ্য রাখবে। আমরা এই শব্দগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি, মূল টপিকে আমরা ঢুকবো, তার আগে এগুলো আমরা একটু দেখে নিলাম। এরপরে দেখো এখানে কি দেওয়া আছে, অনুসর্গ বা কর্ম প্রবচনীয় শব্দ। অনুসর্গের আর একটা নামই হচ্ছে কর্ম প্রবচনীয় শব্দ। আমরা এবার জানার চেষ্টা করবো আসলে অনুসর্গটা কি। এর আগে আমরা শিখে নেই যে এই অধ্যায় শেষে আমরা অনুসর্গ কি বলতে পারবো, বাক্যে অনুসর্গের প্রয়োগ করতে পারবো, আবেগ শব্দ সম্পর্কে বলতে পারবো এবং যোজক সম্পর্কে বলতে পারবো। দেখো অনুসর্গের সংজ্ঞাটা আমরা একটু দেখে নেই। অনুসর্গের সংজ্ঞাটা যদি আমরা দেখি, আমাদের অনুসর্গ বুঝতে সুবিধা হবে। বাংলা ভাষায় যে অব্যয় শব্দগুলো কখনো স্বাধীনভাবে আবার কখনো কখনো শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়, বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে, সেগুলিকে অনুসর্গ বলে। এখন ওই বাক্যগুলো লক্ষ্য করো, ওখানে কিন্তু কিভাবে বসছে, সম্পূর্ণ স্বাধীনভাবে ওই শব্দগুলো ওখানে বসছে। স্বাধীনভাবে বসে কি করছে, বাক্যে অর্থ প্রকাশে সাহায্য করছে। এই জন্য আমরা ওখানে যে করেছি চেয়ে, পানে, অপেক্ষা, এই শব্দগুলো হচ্ছে কি অনুসর্গ। তার মানে আমরা অনুসর্গের সংজ্ঞা এভাবে করতে পারি, বাক্যে এমন কতগুলো শব্দ রয়েছে বা অব্যয় রয়েছে, যেই শব্দ বা অব্যয়গুলো বাক্যে ব্যবহৃত হয়, বাট বাক্যের অর্থ পরিবর্তন হয় না ব্যবহার হওয়ার কারণে, কিন্তু অর্থ প্রকাশে সাহায্য করে, বাক্যের অর্থ বুঝতে সাহায্য করে। এটাকে আমরা কি বলবো, অনুসর্গ বলবো। যদিও অনুসর্গটা এমনিতে আমার ভাষা ব্যবহারের ক্ষেত্রে বা ব্যাকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা টপিক, কিন্তু এটা পরীক্ষায় যে আমাদের আসবে এই জন্য এত বেশি গুরুত্বপূর্ণ না। তারপরেও আমরা জানার জন্য, শেখার জন্য আমরা এটা শিখবো। দেখো অনুসর্গগুলো কখনো প্রাতিপদিকের পরে, আবার কখনো বা কে এবং র বিভক্তির শব্দের পরে বসে। যাই হোক, এটা ইম্পর্টেন্ট না। দেখো কতগুলো অনুসর্গ এখানে দেয়া আছে। সাধারণত আমরা আমাদের যে পাঠ্যপুস্তকগুলো রয়েছে বা বিভিন্ন যে লেখা রয়েছে, লেখার মধ্যে আমরা সাধারণত এই অনুসর্গগুলোই পেয়ে থাকি। দেখো এখানে দেয়া আছে প্রতি, বিনা, সহ, অপর, অবধি, হেতু, মাঝে, পরে, ব্যতীত, জন্য, পর্যন্ত, অপেক্ষা, তরে, পানে, দ্বারা, সাথে, হতে, থেকে, চেয়ে, পাছে, পায়ের সাথে ছে, এটা এখানে চলে আসছে, ভেতর ইত্যাদি। সাধারণত এই অনুসর্গগুলোই আমরা আমাদের বই পুস্তকে, আমাদের বিভিন্ন লেখার মধ্যে আমরা ব্যবহার করে থাকি এবং আমরা দেখে থাকি। যদিও আমরা আসলেও জানিও না যে এগুলো একটা ব্যাকরণিক একটা টার্ম বা ব্যাকরণিক একটা শ্রেণী, আমরা অনেকে জানিও না, আমরা কিন্তু ব্যবহার করে থাকি। তোমাকে যদি জিজ্ঞাসা করা হতো এর আগে যে প্রতি কি, তুমি হয়তো অন্য কিছু বলে ফেলতা, কারণ প্রতি কিন্তু উপসর্গের মধ্যেও রয়েছে। বিনা, সহ, অপর, অবধি, হেতু, তারপরে ব্যতীত, জন্য, এগুলো পর্যন্ত আমরা প্রত্যেকটাই কিন্তু ব্যবহার করে থাকি, কিন্তু বলতে পারতাম এটাকে অনুসর্গ বলে। আশা করি আজ থেকে আর এই ভুলগুলো হবে না। এই শব্দগুলো সাধারণত কি উপসর্গ রূপে বাংলায় ব্যবহার করা হয়। এখানে অনুসর্গ কতগুলো ব্যবহার করা গেছে। দেখো অনুসর্গের ব্যবহার, তুমি ছাড়া আমার কে আছে, এ যেন বীরে সুতার মালা। এই একজন পুরুষ একজন মহিলাকে বলছেন, বা একটা ছেলে একটা মেয়েকে বলছে যে তুমি ছাড়া আমার কে আছে। যে ছাড়া, এটা হচ্ছে এখানে কি, এটা হচ্ছে এখানে অনুসর্গ। এখন এই তুমি ছাড়া যদি বাদ দিয়ে দিই, এখানে খেয়াল করো, অর্থ দাঁড়ায় তুমি আমার কে, অর্থ কিন্তু উল্টো হয়ে গেল। কিন্তু এখানে তুমি ছাড়া আমার কে, তুমি ছাড়া আমার কে আছে, তুমি আমার কে আছে, এটা কিন্তু বাক্যটা হয় না, অর্থও সুন্দর হয় না। কিন্তু আমরা যখন তুমি পরে ছাড়া বসিয়ে দিলাম, তখন কিন্তু সুন্দর একটি বাক্য আমাদের সামনে চলে আসলো, তুমি ছাড়া আমার কে আছে।
আবার এ যেন বিনে সুতোয় গাঁথা মালা, এ যেন সুতোয় গাঁথা মালা, এটা যদিও হয়, এটা যদিও বাক্য হয়, কিন্তু যখন আমরা বিনা সুতোয় মালা গাঁথা দেবো তখন এটার অর্থটা কিন্তু একটু ভিন্ন আঙ্গিকে, মানে আমাদেরকে নতুন আর একটা কিছুর ইঙ্গিত দিচ্ছে। সাধারণত সুতো দিয়েই কিন্তু মালা গাঁথা হয়, কিন্তু এখানে বিনা সুতো মানে সুতো ছাড়া মালা। ওকে, এরপরে আরো একটু অনুসর্গ দেখো। মঞ্চে বধূ সহ বর উপস্থিতি, যে বধূর সাথে সহ বসছে, আবার মায়ের সঙ্গে মেয়ের তুলনা হয় না। এই যে এগুলো প্রত্যেকটাই কি অনুসর্গের ব্যবহার। এই ঘটনার পরে, এই যে পরে এখানেও এই ঘটনার পরে আর এখানে থাকা যায় না। পাকবাহে গুড়ির পর গুড়ি করতো, এই যে প্রত্যেকটাই কি অনুসর্গের ব্যবহার। বাক্যের মধ্যে কিভাবে ব্যবহার হয়েছে এখানে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছে। তোমার আশায় সন্ধ্যা অবধি অপেক্ষা করব। এনারা কারোর জন্য হয়তো অপেক্ষা করছে, সে আসতেছে না, সন্ধ্যা হয়ে আসছে, এখন বলছে তোমার আশায় কি করব, সন্ধ্যা অবধি অপেক্ষা করব। যাই হোক, বেকুবের মতো শট খেলে আউট হলাম। যাই হোক, কি হেতু এসেছে কহ বিস্তারিয়া, সাহায্য প্রার্থী। একজন সাহায্য প্রার্থী লোক হয়তো জমিদারের কাছে আসছে, জমিদার জিজ্ঞাসা করতেছে কি হেতু এসেছ কহ বিস্তারিয়া। এই যে হেতু মানে হচ্ছে জন্য বা উদ্দেশ্য, কি উদ্দেশ্যে এসছো। জমিদার বলতেছে আমাকে বিস্তারিতভাবে খুলে বলো। ব্যবহারগুলো দেখলাম, বক্তা শ্রোতা আমার কথা আগ্রহ সহকারে, যাই হোক দরকার নেই। এরপরে আছে দেখো আবেগ শব্দ। অনুসর্গ আমরা দেখলাম, অনুসর্গ হচ্ছে এমন কতগুলো শব্দ যা বাক্যের মধ্যে ব্যবহৃত হয়ে বাক্যের কি করে, অর্থ প্রকাশে সাহায্য করে। এই শব্দগুলোকেই আমরা কি বলবো, অনুসর্গ বলবো। অনুসর্গ কোনগুলো, প্রতিবিনা, অবধি, জন্য, পর্যন্ত, হেতু, এগুলো আমরা পড়েছি। এবার আগে আবেগ শব্দ। আচ্ছা, আবেগ শব্দ এটাকে আমরা পড়েছি, এটাকে অন্যভাবে পড়েছি, বিস্ময়বোধক শব্দ বা বিস্ময়বাচক শব্দ। ইংরেজিতে আমরা যেটাকে বলি এক্সক্লামেশন ওয়ার্ড বা এক্সক্লামেটরি সেন্টেন্সে যেটা বসে আর কি, এটা। যাই হোক, বাংলায় আবেগ শব্দ নতুন একটি টার্ম। তো সংজ্ঞাটা আমরা একটু পড়ে নিই। যে শব্দ বাক্যের অন্য শব্দের সাথে সম্পর্ক না রেখে স্বাধীনভাবে ভাব প্রকাশে সহায়তা করে তাকে আবেগ শব্দ বলে। যেমন আরে তুমি আবার কখন এলে, এই যে আরে তুমি আবার কখন এলে, আশ্চর্যবোধক একটা শব্দ। দেখো এখানে কিন্তু এক্সক্লামেশন মানে আবেগবাচক বা আবেগ সূচক, এখানে কি বসছে, আবেগ সূচক চিহ্ন এখানে বসছে। ছেলেটির কি কষ্ট, ওই যে ওখানে বসছে, কখনো কখনো এইখানেও বসে। এই যে শব্দগুলো দেখো, এগুলো কি করেছে, বাক্যের অন্য শব্দের সাথে সম্পর্ক না রেখে স্বাধীনভাবে বসেছে এবং কি করেছে, অর্থ ভাব প্রকাশে সহায়তা করেছে। ছেলেটির কি কষ্ট, খেয়াল করো, ছেলেটির কি কষ্ট, এটা এভাবে যদি তুমি লিখো, ছেলেটির কি কষ্ট, এটা যদি এভাবে লেখো, লিখলে কি হবে, দেখা যাবে যে ওইখানে প্রশ্নবোধক চিহ্ন হবে। যখনই তুমি এখানে দিবা, তখন এই কষ্টটা কি একটা আবেগ প্রকাশ করে। যখন এই আবেগ প্রকাশ করবে তখন আবেগবাচক চিহ্ন ওখানে হবে, আবেগ সূচক চিহ্ন ওখানে হবে। আবার আরে তুমি আবার কখন এলে, এই যে তুমি আবার কখন এলে, তুমি আবার কখন এলে, এই যে কখন এখানে আছে, এটা দ্বারা আমরা কি করি, প্রশ্ন করে থাকি, তুমি আবার কখন এলে। যখনই আমরা ওখানে আরে শব্দটা লাগিয়েছি, তখন এটার কারণে কি হয়ে গেল, এই বাক্যটি হয়ে গেল কি, আবেগবাচক বাক্য বা বিস্ময়বোধক বা বিস্ময়বাচক বাক্য। এবং আরেটা হচ্ছে কেন, কারণ আরে হচ্ছে আবেগ শব্দ। এভাবেই বাক্যের অর্থটা কিন্তু এখানে পরিবর্তন করে দিচ্ছে অনেকটাই আবেগ শব্দগুলো, এবং ভাব প্রকাশে আমাদেরকে সহায়তা করছে। কারণ আবেগ শব্দ যদি ব্যবহার না করি তখন ভাবটা একরকম হচ্ছে, আবেগ শব্দ ব্যবহার করলে বাক্যের ভাবটি অন্যরকম হয়ে যাচ্ছে। আবেগ শব্দের বিভিন্ন প্রকারভেদ আছে, আমি এখানে প্রকারভেদগুলো খুব সংক্ষেপে নিয়ে আসছি, বিস্তারিত আলোচনা করিনি। দেখো সিদ্ধান্তবাচক আবেগ শব্দ, বেশ। যেমন একজনে তোমাকে এসে বিরক্ত করতেছে, বলল যে আমি এটা করতে চাই, এটা করতে চাই, এটা করতে চাই, এটা করবো, এরকম করবো। তখন তুমি কি বললা, যে বেশ করো, তো তুমি এটাই করো, তুমি যেটা চাও সেটাই করো। তার মানে বেশ আবার বললো যে ঠিক আছে, তোমার যেমন চায় তাই করো। এই যে এই শব্দগুলো হচ্ছে কি সিদ্ধান্তবাচক আবেগ শব্দ, অর্থাৎ এগুলো দিয়ে সিদ্ধান্ত জানানো হয়। এরপর আছে প্রশংসাবাচক আবেগ শব্দ, সাবাস, বাহ। আমরা বললাম সাবাস, তুমি তো ভালোই করেছো পরীক্ষায়, বাহ কি চমৎকার একটি পাখি। এগুলো দিয়ে কি প্রকাশ করা হয়, প্রশংসা প্রকাশ করা হয়। এই জন্য এই শব্দ আর আবেগ শব্দগুলোর নাম হচ্ছে প্রশংসাবাচক আবেগ শব্দ। এরপরে বিরক্তি সূচক আবেগ শব্দ, কি এখানে অসহ্য হবে, ফন্টের ঝামেলার কারণে জ ফলাটা আমি দিতে পারিনি, খুবই দুঃখিত। কি লেখা আছে, ছি, এখানে যদিও ছি লিখেছি আমি,
এটা যখন তুমি বাক্যে ব্যবহার করবে, এই ছি এর পরে কিন্তু বিস্ময়বোধক, কখন মনে রাখতে হবে সবসময় যে বিস্ময়বোধক শব্দ, বিস্ময়বোধক চিহ্নটা যে বাক্যের শেষে বসবে এমন না, কখনো কখনো প্রথমেও বসে। তো বিরক্তি সূচক কি, ছি তুমি চলে যাও আমার কাছ থেকে, কি অসহ্য, আর ভালো লাগে না, এরকম আমরা বলি না? এগুলো হচ্ছে কি বিরক্তি সূচক আবেগ শব্দ। এরপর আছে ভয় যন্ত্রণাবাচক আবেগ শব্দ। ও মা, প্রচন্ড যন্ত্রণা করতেছে মাথায়, আমরা এরকম বলি না? তার মানে এই যে বিসর্গ দিয়ে তারপরে ও মা, এই যে এগুলো হচ্ছে ভয়, বা আমরা ও মা কখন বলি, যখন ভয় পাই, ব্যথা পাই, তাই না? ওকে, এরপরে আছে বিস্ময় সূচক আবেগ শব্দ। আরে তাই, মানে এটা দ্বারা কি, অনেক দিন পরে তুমি কাউকে দেখলে তখন থেকে আরে কখন এলি তুই, যেমন একটু আগে আমরা একটা উদাহরণ করেছি, আরে এইভাবে এই যে আরে তাই, মানে আশ্চর্য হয়ে যায়, একটা কথা শুনলে কি হয়ে যাবে, একটা কিছু দেখলে আশ্চর্য হয়ে যায়, মানে বিস্ময় প্রকার, বিস্মায়িত হয়ে যায়, বিস্মিত হয়ে যায়। এই জন্য এই আবেগ, এই শব্দগুলোর নাম হচ্ছে বিস্ময় সূচক আবেগ শব্দ। এরপরে করুণাবাচক, করুণা মানে বুঝতেই পারছো দয়া, আহা ছেলেটির কেউ নেই, হায় হায় ওর কি কষ্ট হচ্ছে, এই যে শব্দগুলো এর দ্বারা কি বোঝায়, করুণা বোঝায়, করুণা প্রকাশ পায়। এই জন্য এই শব্দগুলোর নাম হচ্ছে করুণাবাচক আবেগ শব্দ। এরপরে আছে সম্বোধন সূচক আবেগ শব্দ। আমরা অনেককে ডাকি না, আহ্বান করি না, এই যে হে মহান আমাকে দয়া করো, ওরে অন্যায় পথে চলিস নে, এই যে শব্দগুলো, এগুলো দ্বারা কি বোঝায়, আহ্বান করা বোঝায়। এই জন্য হে মহান, ওরে, এগুলো হচ্ছে কি সম্বোধন সূচক আবেগ শব্দ। এরপরে আছে আলংকারিক আবেগ শব্দ, একটু ব্যতিক্রম হলেও খুবই সহজ। দেখো, আলংকারিক আবেগ শব্দ হচ্ছে মাগো মা, দূর পাগল। আলংকারিক আবেগ শব্দ হচ্ছে এমন কতগুলো আবেগ শব্দ, যেই শব্দগুলো বাক্যে ব্যবহারের মাধ্যমে বাক্যের অর্থের কোনো পরিবর্তন না হয়ে কি করে বাক্যের মাধুর্যতা, কোমলতা প্রকাশে সাহায্য করে। এই শব্দগুলোকে আমরা কি বলবো, আলংকারিক আবেগ শব্দ বলবো। যেমন আমরা বলতে পারি মাগো মা তুমি কত সুন্দর, আবার বলতে পারি দূর পাগল, এরকম কথাও বলে নাকি, এরকম আমরা বলি না? দেখো, এই কথা দ্বারা আমরা কি বুঝাই, কোমলতা, মাধুর্য প্রকাশ করে, কিন্তু বাক্যের অর্থের কিন্তু পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ আলংকারিক আবেগ শব্দ হচ্ছে এমন কতগুলো আবেগ শব্দ, যে আবেগ শব্দগুলো বাক্যে ব্যবহৃত হয়, কিন্তু ব্যবহার হওয়ার কারণে বাক্যের অর্থের পরিবর্তন হয় না। এখন কথা হচ্ছে বরাবর মতো একটি কথাই বলবো, আমরা শেখার জন্য পড়বো আর পারার জন্য শিখবো। এখন আমাদের যখন পরীক্ষায় প্রশ্ন আসবে, তখন কিন্তু তুমি এই বাক্যগুলো দেখলেই, মানে এই শব্দগুলো দেখলেই তুমি বলে ফেলতে পারবা। এটা নিচে হয়তো আন্ডারলাইন করা থাকবে, কোথাও কোথাও আন্ডারলাইন নাও থাকতে পারে। আন্ডারলাইন যদি নাও থাকে তাতেও আমরা বুঝতে পারবো, কারণ সাধারণত এইগুলোই ঘুরে ফিরে যদি পরীক্ষায় আসে, এগুলোর মধ্যে থেকেই আসে। যাই হোক, এরপর আসছে যোজক। যোজকটা কি, আমরা একটু সংজ্ঞা পড়ি, সহজ হবে। যে শব্দ একটি বাক্যাংশের সাথে অন্য একটি বাক্যাংশের অথবা বাক্যস্থিতি একটি শব্দের সাথে অন্য একটি শব্দের সংযোজন, খেয়াল করতে হবে, সংযোজন, বিয়োজন বা সংকোচন ঘটায়, তাকে যোজক বলে। তার মানে যোজক সম্পর্কে আমরা কি জানলাম, যোজক হচ্ছে এমন একটি শব্দ যে শব্দটি একটি বাক্যের সাথে অন্য একটি বাক্যের অথবা একটি শব্দের সাথে অন্য একটি শব্দের কি করে সংযোজন ঘটায়, অর্থাৎ একত্রিত করে দেয়, অথবা সংকোচন ঘটায়, আলাদাও করে দিতে পারে, অথবা কি করে বিয়োজন, বিয়োজন মানে আলাদা, সংকোচন মানে অর্থ সংকুচিত করে ফেলে, তাকে যোজক বলে। উদাহরণ দিলে প্র্যাকটিক্যালি আমাদের আরো সহজ হয়ে যাবে। যেমন উদাহরণ দেওয়া আছে, বাসার কবিতা পড়বে আর বুলবুল গান গাইবে। দেখো, এই দুটো বাক্য কি করে দিয়েছে, এখানে একত্রিত করেছে, বাসার কবিতা পড়বে আর বুলবুল গান গাইবে। মগটা ভালো করে ধরো নইলে পড়ে যাবে, এখানে আবার একটু সংকোচন ঘটিয়ে ফেলছে, মানে একটা যদি ঠিক মতো না করে তাহলে আর একটা ঘটে যাবে। তো যাই হোক, তার মানে আবেগ শব্দ সম্পর্কে আমরা জানলাম যে আবেগ শব্দ হচ্ছে এমন কতগুলো শব্দ, দুঃখিত, যোজক সম্পর্কে আমরা জানলাম। যোজক হচ্ছে এমন কতগুলো শব্দ যে শব্দগুলো বাক্যের মধ্যে কি করে দুটো বাক্যের মধ্যে অর্থের, দুটো বাক্যের মধ্যে সংযোগ ঘটিয়ে দেয়, অথবা আলাদা করে দেয়, অথবা সংকোচন ঘটিয়ে দেয়। হতে পারে সেটা দুটো বাক্যের মধ্যে হতে পারে, অথবা দুটো শব্দের মধ্যেও হতে পারে। যোজকের প্রকারভেদ দেখো, অর্থ এবং যোজক সংযোজকের ধরন বৈশিষ্ট্য অনুযায়ী যোজক পাঁচ প্রকারের হয়ে থাকে। যথা কি আছে দেখো, সাধারণ যোজক, এবং ও। এবং ও কি বলে, সাধারণ যোজক, কারণ এবং ও দ্বারা আমরা কি করি, আমরা দুটো বাক্যকে একত্রিত করে ফেলি, অর্থাৎ দুটো শব্দকেও কিন্তু একত্রিত করে ফেলতে পারি। যেমন আমরা যদি উদাহরণ দিই, তুমি ও আমি, এখানে তুমি ও আমি, খেয়াল করো, তুমির সাথে আমি দুটি শব্দকে কি করেছে, ও যুক্ত করেছে। এবং দিয়েও আমরা উদাহরণ দিতে পারি। যদি একটা বাক্যের ব্যবহার করি, আমার কথা শেষ হলো,
এবং বৃষ্টি পড়া শুরু হলো। আমার কথা শেষ হলো এবং বৃষ্টি পড়া, যদিও কথা শেষ হওয়ার সাথে বৃষ্টি পড়ার কোনো সম্পর্ক নেই, তারপরেও বাক্য তো আমরা তৈরি করতে পারি এভাবে। তো এভাবে দেখো আমরা কি করতে পারি, দুটো শব্দের সাথেও একত্রিত করে ব্যবহার করতে পারি, অথবা দুটো বাক্যের সাথেও একত্রিত করে যোজকের প্রয়োগ করতে পারি। বৈকল্পিক যোজক বা না, একটা পরিবর্তে আর একটা বৈকল্পিক বিকল্প, যেমন তুমি অথবা বা, তুমি বা তোমার বন্ধু যে কেউ আসলেই হবে, তুমি বা তোমার বন্ধু যে কেউ আসলেই হবে। এই যেহেতু একটা আর একটা বিকল্প প্রকাশ করে, বিকল্প বোঝায়, এই জন্য বা এবং নাকে আমরা কি করব, বৈকল্পিক যোজক বলে জানবো। বিরোধমূলক যোজক মানে একটার প্রতি একটা বিরোধিতা, মানে হচ্ছে এটা না হয় ওটা। লোকটি গরিব কিন্তু সৎ, লোকটি গরিব কিন্তু সৎ। খেয়াল করে দেখো এই যে যোজক এখানে, কিন্তু একটার সাথে আর একটা কি আছে, গরিব হলেও একটা বিরোধমূলক একটা ভাব কিন্তু এখানে আছে, তাই না? তবুও দিয়েও আমরা করতে পারি, লোকটি গরিব তবুও সে কি করে না, কখনো মিথ্যা বলে না, অর্থাৎ একটার সাথে একটা বিরোধিতা আছে। এরপরে কারণবাচক যোজক, একটা আর একটা কারণ। তুমি পরীক্ষায় পাশ করতে পারবে না পারোনি, কারণ তুমি ভালো পড়াশোনা করোনি। পরীক্ষায় পাশ করে নাই কারণ, কেন, কারণটা কি? কারণ হচ্ছে, কারণ নিজেই একটা কারণ। পরীক্ষায় ভালো পড়াশোনা পাশ করার কারণ হচ্ছে পরীক্ষায় ভালো মানে পরীক্ষার আগে সে ভালোভাবে পড়াশোনা করেনি, তার মানে কারণটা হচ্ছে একটা কারণবাচক যোজক। তাইটাও হচ্ছে একটা কারণবাচক যোজক। তুমি যদি এখানে আসতে, তুমি না আসলে না, তাই কি হলো, মিটিংটা পরিপূর্ণ হলো না, এরকম বাক্য করতে পারি আমরা, যে তুমি এখানে আসনি তাই মিটিংটা পরিপূর্ণ হয়নি। তার মানে তাই হচ্ছে কি কারণবাচক যোজক। এরপরে আছে সাপেক্ষ যোজক। সাপেক্ষ কি, একটা সাপেক্ষে, এটা যদি এটা করো তবে এটা হবে, যত বড় মুখ নয় তত বড় কথা, এরকম। যদি ভালোভাবে পড়াশোনা করে তবে পরীক্ষায় পাশ করবে, অর্থাৎ একটা সাপেক্ষে আর একটার জন্য আমরা সাপেক্ষটাকে অনেক সময় কেউ মানে এরকমও বলা যেতে পারে, কারণবাচকের মধ্যেও ফেলতে পারি। তো যাই হোক, এই ছিল মোটামুটি যোজকের আলোচনা। আমরা যদি এগুলো মনে রাখি, এগুলো মনে রাখলেই যোজক সম্পর্কে প্রশ্ন আসলে আমরা আশা করি লিখতে পারবো। তো আমরা এখান থেকে কি পারলাম, সিদ্ধান্তবাচক আবেগ শব্দ কাকে বলে এটা জানলাম, যোজক কাকে বলে এটাও জানলাম, অনুসর্গ কাকে বলে এটাও জানলাম। বাড়ির কাজ এখানে যেগুলো দেওয়া আছে দেখো, আবেগ শব্দ বলতে কি বুঝি, উদাহরণ সহ শ্রেণী বিভাগ আলোচনা করো, এটা দিয়ে তুমি শ্রেণী বিভাগগুলো পড়ার চেষ্টা করবা। যোজক কাকে বলে, অনুসর্গ কাকে বলে, এগুলো বলবে, এগুলো আলোচনা করবে। এবং আরেকটি বিষয় না বললেই নয়, যেটা বরাবরের মতোই বলে থাকি, বোর্ড কোশ্চেন। অবশ্যই বোর্ড কোশ্চেনগুলো সমাধান করতে হবে, কারণ আমাদের যে প্রিটেস্ট পরীক্ষার ফেজ 1 পার্ট, ফেজ 1-এ কিন্তু আমাদের এই টপিকগুলো আছে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। এই জন্য আমরা কি করব, নির্মিত অংশের পাশাপাশি যেহেতু রিভিশন চলছে, আমরা কি করব, বোর্ড প্রশ্নগুলো করে শেষ করে ফেলব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবার জন্য শুভকামনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ক্যামব্রিয়ান ভার্চুয়াল ক্লাসরুম থেকে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ আলামিন স্যার। প্রত্যেকেই ভালো থাকো। পরীক্ষা যেহেতু অতি সন্নিকটে চলে আসছে, 19 তারিখ পরীক্ষা তোমাদের শুরু হবে। অলরেডি তোমরা পরীক্ষার রুটিনও পেয়ে গেছো। তো ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন আরেকটি টপিক নিয়ে, নতুন আরেকটি বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো এবং মনোযোগের সহিত পড়াশোনা করো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।